অনেক কষ্ট করে মনে সাহস সঞ্চয় করে সত্যি খাটিয়ে ভিডিও আপলোড করি। তোমরা যদি লাইক না করো তাহলে কি হবে বলো আপুরা? আমি কিভাবে ভিডিও আপলোড করবো? তোমাদের দোয়ায় ভালোবাসায় আমার পেজটা এগিয়ে গেল। আসলে যারা বেবি পায় না তারা বুঝে একটা বেবির কত মূল্য। যাদের বেবি আছে ওরা আসলে বুঝতে পারে না, যাদের বেবি নেই তারা বুঝতে পারে যে একটা বাচ্চা হাহাকার কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। সেই বাচ্চা যদি কেউ নষ্ট করতে চায় বা সেই বাচ্চা যদি নষ্ট করার কথা কেউ বলে, তাহলে সেটার থেকে বড় পাপী, সেটার থেকে বড় গুনাহগার আর কোনো কিছুই হতে পারে না। টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় জানো, কিন্তু সুখ পাওয়া যায় না। টাকা দিয়ে সব কিছু পাওয়া যায়, সন্তান পাওয়া যায় না। একটা জিনিস সবসময় মনে রাখবা, সন্তান হচ্ছে তোমার সম্পদ, সম্পত্তি না। ওরা তোমাকে আজীবন ভালোবাসবে, আজীবন তোমার পাশে থাকবে। তোমার সাথে অন্যায় করলেও তোমার কথা ওরা মনে রাখবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশি এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 8টা কি 9টা বাজে। নুডলস রান্না করে নিচ্ছি। মাঝে মধ্যে নুডলস রান্না করা হয়, রুটি বানানো হয় না, আর পাউরুটি টোস্ট করা হয়, এগুলোই খেয়ে আছি। অনেক সময় বাবুরাবু কেক নিয়ে আসে, সেগুলো খাওয়া হয়। আবার অনেক সময় আমি সকালবেলা ভাত খাই, বাচ্চারা কেক খায়, পাউরুটি খায়। তো আমি আবার কেকটা খাই, পাউরুটিটা খাই না, তাও যেটা ভালো লাগে সেটা খাই। একদিন তো বাবুরাবু কেক নিয়ে এসেছিল, তো আমি দুইটাই খেয়ে ফেলেছিলাম। 4 বাচ্চার জন্য এনেছিল 4টা, আমি 2টা খেয়ে ফেলেছি, আমার জন্য আনিনি। আমি বললাম তুমি আমার জন্য আনা না, আমার তো খেতে ইচ্ছে করে, বলছে তোমার খাওয়া লাগবে না। আমিও কম যাই না, খেয়ে নিয়েছি 2টা। আসলে কালকে রাতে কেকটা আনার পরে দেখে এত ভালো লেগেছিলো, খেতে তো ইচ্ছা করেছিল, যে কী করবো, না খেয়ে পারিনি। ইদানিং কেভিন্সটা অনেক বেশি বেড়ে গিয়েছে, এই সময় তো কেভিন্সটা বেশি বাড়ে। তো আমারও ব্যতিক্রম নয়, আমারও অনেক কেভিন্স বেড়ে গিয়েছে, এটা সেটা খেতে ইচ্ছে করে। তো না খেতে পেলে অনেক খারাপ লাগে। উনি কখনোই আমার কথা ভাবেন না, উনি ওনার 4 বাচ্চার কথা ভাবেন। উনি ওনার 4 বাচ্চার জন্য খাবার নিয়ে আসেন, ঠিক আছে, আনুক, সমস্যা নেই। কিন্তু যে খাবারটা আমার কাছে ভালো লাগে বা যে খাবারটা আমি খেতে পছন্দ করি, উনি জানে যে কোন খাবারটা আমার ভালো লাগে, সেই খাবারটা তো উনি পারে আমার জন্য নিয়ে আসতে, কিন্তু উনি আনেন না। উনি জানে আমার এই অবস্থা। এখন আমার অনেক কিছু খেতে ইচ্ছে করে, বাট উনি কিছুই আনে না। কী আর করা, আমি কিনে এনে খাই। কীভাবে কিনি? এখন আমি যাওয়ার সময় রিক্সায় যাই, আবার সময় হেঁটেও যাই, আসার সময় হেঁটে হেঁটে আসি। তো এইভাবে করে নর্মালি হাঁটতে না খুব খারাপ লাগে, মানে হাঁটতে পারি না, খুব কষ্ট হয়। কিন্তু কোনো খাবার খেলে তখন হাঁটতে পারি, এই যেমন ধরো আইসক্রিম বা টক জাতীয় কোনো খাবার খেলে না, তখন হাঁটতে পারি, তখন আর সমস্যা হয় না। তো আমি সেটাই করি। দেখা যায় যে হাঁটার সময় যেটা খেতে খুব বেশি ইচ্ছা করে সেটা খেয়ে নিই, কিন্তু এক্ষেত্রে আমার লস হচ্ছে, কোনো টাকা পয়সা জমানো হচ্ছে না। মানে আমি আমার পছন্দের খাবার তো ঠিকই খেতে পারছি, কিন্তু টাকা জমাতে পারছি না। ভেবেছিলাম 10-20 টাকা খরচ করব, বাকি টাকা জমাবো, কিন্তু সেটা আর হচ্ছে না। মানে টাকাও যে কীভাবে খরচ হয়ে যায় আমি টেরই পাচ্ছি না। মানে এত খেতে ইচ্ছে করে আমি কিনে কিনে খেয়ে ফেলি, আর তখন সব টাকা খরচ হয়ে যায়। বলো তো কী করব? এই মাত্র আপুদের কমেন্টস দেখলাম, ভিডিও আপলোড করার পরে ওদের কমেন্টস দেখি, তো কমেন্টসটা পড়লে অনেক ভালো লাগে। একটা আপুই মনে করে যে 5টা কমেন্টস করেছে, খাদিজা আক্তার মনে হয় নাম তার। কেন তুমি ভিডিও দাও না? তোমাকে আমি মিস করি। কেন তুমি এতদিন পরে ভিডিও দিচ্ছ? তোমার কি হয়েছে? তুমি ভিডিও দিচ্ছ না কেন? তুমি জানো না তোমাকে আমরা কত ভালোবাসি? মানে এই কথাগুলো শুনে না অনেক ভালো লাগে। আসলে আপুরা, আমার যে কি প্রবলেম হয়েছে তোমরা অনেকে তো জানো, আবার অনেকে জানো না। আমি আসলে সেভাবে করে কিছু বলিনি, কয়দিন পরে সব কিছু খোলাসা করে বলবো। তবে এখন যে সমস্যাটা হচ্ছে সেটা আমি বলতেছি। আসলে কি আমার খুব আলসেমি লাগে আপুরা, মানে আমার না শরীরটা একটু দুর্বল। মানে আমি না ভিডিও এডিট করতে পারি না। ভিডিও এডিট করতে গেলে আমার ঘুম আসে, প্রচুর ঘুম আসে, তখন আমি ঘুমিয়ে নেই, ঘুমোর থেকে উঠে আবার ভিডিও এডিট করি, এরকম অবস্থা। তো ভিডিও এডিট করার কারণে আমাদের এটা হয়ে যায়। ভয় দিতে কিন্তু সময় লাগে না, ইভেন ভিডিও শুট করতেও কোনো সমস্যা হয় না, কারণ আমার অনেকগুলো খাবারের কেবিনস হয়, ওগুলো আমি রান্না করি, তখন আমি ভিডিও শুট করি। তো ভিডিও শুট তো করা হয়, আমার মোবাইলে অনেক ভিডিও আছে, বাট সেই ভিডিওগুলো এডিট করা হচ্ছে না। সেই ভিডিওগুলো এডিট করতে গেলে আমার সমস্যা হয়ে যাচ্ছে। বিশ্বাস করবে কিনা জানি না, আমি ভিডিও এডিট করতে গেলে আমার ঘুম আসে। মানে আমি এখান থেকে বের হতেই পারতেছি না। এটা তো আসেই, তাছাড়া ভারী খাবার খাওয়ার পরে না আমার খুব খারাপ লাগে, তখন প্রচণ্ড ঘুম আসে। তো তখন আমি ঘুমিয়ে নেই। ঘুম থেকে ওঠার পরে মাথা প্রচুর ঘোরে, মানে মাথা তুলে তাকাতে পারি না, এমন অবস্থা হয়ে যায়। তারপরে আমাকে ওসানে খেতে হয়, বাচ্চারা আমাকে ওসানে বানিয়ে দেয়। তো বানিয়ে দেওয়ার পর আমি সেটা খাই, খাওয়ার পরে একটু ভালো লাগে। তারপরে যদি আবার ভিডিও এডিট করি, আবার সেই ঘুম ধরে। মানে ভিডিও এডিট আমি করতেই পারছি না, আমার অনেক ঘুম আসে, বুঝছো। আর প্রচুর আলসামিও লাগে, করতে ইচ্ছা করে না। যেমন ধরো ইউটিউবে ঢুকি, কত শুধু ভিডিও দেখি, বুঝছো, ওগুলো দেখে আমার সময় কেটে যায়, বাট ভিডিও এডিট করা হয় না। আর আমি ব্লগও দেখি না, যে আমি ব্লগ দেখি, ব্লগ করার আগ্রহ জমে, সেটাও কিন্তু না। ব্লগ দেখলে তো ভালোই, ব্লগ করার আগ্রহ জমে। আমি ওই তোমার ছবির কাহিনি ওইটা দেখি, এটা দেখি, মানে ওই দুনিয়ার হাবিজাবি দেখি, বাট আমি ও ব্লগিং লাইনে যাই না, বুঝছো। তো এই কারণে আমার ব্লগ করার আগ্রহটাও কমে যাচ্ছে। ব্লগ দেখলে ব্লগ করার আগ্রহ বাড়ে। মানে ইউটিউবে ঢুকলে আমার কোনো সমস্যা হয় না, আমার ঘুমও হয় না। কিন্তু ওই এডিট করতে গেলে আমার ঘুম আসে। মানে এটাকে আমার মনে হচ্ছে আমার পড়া মনে হচ্ছে, বুঝছো, পড়া পড়তে গেলে যেমন ঘুম আসে, সেরকম ভিডিও এডিট করতে গেলে আমার ঘুম আসে, বুঝছো।
আবার ভিডিও না ছেড়েও পারি না, অনেক খারাপ লাগে, এতদিন ভিডিও ছাড়ি না, অনেক খারাপ লাগে, অ্যাডসেমও লাগে প্রচুর, বুঝছো। ছেলেকে পরীক্ষা হলে পাঠিয়ে তারপরে মাঠে এক জায়গায় বসলাম। আজকে জায়ানের ইংলিশ পরীক্ষা 1 ঘন্টা হবে, তাই এখানেই বসলাম। এই দেখো কেক আরটা নিয়ে আসছি। একটা তো খেয়েছিলাম রাতের বেলা, তোমাদেরকে বলেছিলাম না যে কেক খেয়েছি 2টা, আরটা এখন খাচ্ছি। কি করব বলো, খেতে এত ইচ্ছা করেছিল, মানে নুডলসটা আসলে খেয়েছিলাম অল্প, বেশি খেতে পারিনি, ভালো লাগেনি, কিন্তু কেকটা খেতে এত ভালো লেগেছিল তাই আরটা কেক নিয়ে আসলাম। বাসায় যাওয়ার সময় দোকান থেকে আরও 2টা কেক বাকি নিয়ে যাব বাচ্চাদের জন্য। আমার 2 মেয়ে কেক তো খাওয়া হলো না, সেটা তো আমিই খেয়ে ফেললাম, তো সেগুলো বাসায় যাওয়ার সময় নিয়ে যাব। জায়ান সেটা কেক খেয়ে চলে এসেছে, বাট আমার ছোটো 2 মেয়ের কেক খাওয়া হয়নি, ওরা ঘুমিয়েছিল। আর কেক খাবে কীভাবে, কেক থাকলে না খাবে। জুনিয়নের সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিল, তো ওকে একটু নুডলস খাইয়ে দিয়েছিলাম, তারপরে একটা কলা খাইয়ে দিয়েছি, দুধ খাইয়ে দিয়েছি, এরপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন সে অনেকক্ষণ ঘুমাবে, প্রায় ঘন্টাখানেক ঘুমাবে। সায়রার পরীক্ষা শুরু হয় 8:30 বাজে, তখন বাবুরাবু ওকে নিয়ে যায়, উনি সায়রাকে নিয়ে যায়, আবার সায়রাকে দিয়ে যায়। সায়রা উপরে উঠে আসে আর জায়ান নিচে নেমে যায়, জায়ানকে নিয়ে আবার স্কুলে দিয়ে আসে, তো আমার কষ্টটা অনেকখানি কমে যায়। আমি শুধু গিয়ে জায়ানকে নিয়ে আসি, এটাই আমার কাজ। তবে আজকে আমি জায়ানকে নিয়ে আসলাম, কারণ বাবুরাব্বু জায়ানকে অনেক আগে নামিয়ে দিতে বলেছিল, আমি নামাইনি। 9:30 বাজার আগে সারা পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো উনি সারাকে নিয়ে এসেছে 9:30 বাজে, বলছে তখন জায়ানকে নিচে নামিয়ে দিতে। আমি বললাম এত তাড়াতাড়ি স্কুলে গিয়ে কী করবে, ওর তো পড়ানো বাকি আছে, আমি ওকে পড়াচ্ছি, যে লেখাগুলো ভুল হয়েছে ওগুলো আমি লেখাচ্ছি, তো আটু পরে নিয়ে যাও না। উনি রাগ, উনি এখনই নিয়ে যাবে। পরে বললাম ঠিক আছে আমি নিয়ে যাবো, তোমাকে যাওয়া লাগবে না। তো উনি রাগ করে চলে গিয়েছেন, এই কারণে আমি ওকে নিয়ে আসলাম। একটু দেরি হলো, তারপরে ওকে নিয়ে এসেছি। মুন, This is a moon. সার্কেল, This is a circle. ইসল্যান্ড, Island is very nice. লোটাস, This is a lotus. ফিশ, This is a fish. রিয়ান্স পারছো? হ্যাঁ, পাশে। কী হবে বলতে, রিয়ান্স কী হবে? CROW. Crow. J U near the town hall. আমি টাউন হলের কাছে থাকি। How old are you? তোমার কত বয়স? I have a class. না। আমার ক্লাস আছে। আই হ্যাভ এ ক্লাস নাও। আমার এখন ক্লাস আছে। লাস্টের ট্রান্সলেটিভ বাংলাটা আমি ওকে সকালে লিখেছিলাম, ও ভুল করেছিল, তারপর ওকে আবার লিখেছিলাম, এখন ঠিক করে লিখেছে। আমি যদি ওকে না লেখাতাম তাহলে কি সে ওইটা ঠিকভাবে লিখতে পারতো? সে তো আবারও ভুল করতো। বাবুরাবুর কথা শুনলে আমার ছেলে ভুলই হতো, আরও অনেক কিছু ভুল করতো, তো সকালবেলা লেখার কারণে অনেকটাই সহজ হয়ে গেছে ওর জন্য। কিন্তু এগুলো তো আর বাবুরাবু বুঝবে না, উনি বুঝবে স্কুলে যাবে আগে, রাতেরবেলা আগে খাবে, আগে ঘুমাবে, সব কিছু টাইমলি হবে। পড়াশোনা না হলে কোনো সমস্যা নেই, বাকিগুলো টাইমলি হলেই হবে, বুঝছো। ওনার যুক্ত হচ্ছে এরকম, পড়াশোনা করতে গেলে একটু বে টাইম হয়েই যায়, অনেক সময় একটু দেরি হয়ে যায়, তবে সেটা সবসময় হয় না, মাঝে মধ্যে হয়, সেটাও ওনার সহ্য হয় না, কেন দেরি হবে। স্কুল থেকে আসার সময় আম কিনে নিয়ে এসেছিলাম, একটা আম দেখলাম, তো আমটা খেতে খুব ইচ্ছা করলো, 20 টাকা আমের দাম, একটা আমের দাম 20 টাকা, তো সেই আমটা নিয়ে আসলাম। তো দেখি যে রাস্তাঘাটে অনেকে আম বিক্রি করে, এরকম করে কেটে আম বিক্রি করে, একটু কাসুন্দি দিয়ে খেতে আমার ইচ্ছা করছিল না, তাই আমি এইভাবে করে কেটে চিনি দিয়ে মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। খেতে ভালো লাগছে, বাট চাবাতে পারছি না। তোমরা তো জানো যে আমার দাঁতের সমস্যা, এক পাশে দাঁত দিয়ে খাই, তো সেই পাশ দিয়ে খেতে সমস্যা হচ্ছিল। ফার্স্টে ভেবেছিলাম পাতা করে কাটবো, পরে ভাবলাম ওরা তো পাতা করে কাটে না, ওরা তো এইভাবে কাটে, তো আমি এভাবেই কেটেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ওভাবে করে কাটাই ভালো ছিল, খেতে খুব কষ্ট হচ্ছে। তাছাড়া স্বাদটাও সেরকম লাগতেছে না, মানে স্বাদটাও সেভাবে করে ভালো লাগতেছে না। প্রথমবার যখন খেয়েছিলাম তখন খুব ভালো লেগেছিলো, তখন অবশ্য পাতা করে কেটেছিলাম, কিন্তু এখন খেতে ভালো লাগছে না, নাকি কেভিংস কমে গিয়েছে। তোমাদেরকে বলেছিলাম না যে একই খাবার বাবা খেতে ভালো লাগে না, প্রথমবার খেতে খুব ভালো লাগে, এরপরে একটু কম ভালো লাগে, এরপর ভালোই লাগে না, তো এখন মনে হয় সেরকম হচ্ছে। আমার প্রিয় লক্ষ্মী আপুরা, লাইক কি করেছো নাকি চুপটি করে আমার ভিডিওটি দেখতেছো, লাইক করনি? প্লিজ আপুরা লাইক করে দিও। অনেক কষ্ট করে মনে সাহস সঞ্চয় করে সত্যি খাটিয়ে ভিডিও আপলোড করি, তোমরা যদি লাইক না করো তাহলে কি হবে বলো আপুরা, আমি কীভাবে ভিডিও আপলোড করবো? তোমরা তো জানোই যে আমার শরীরের অবস্থা ভালো না, আমার ভিডিও আপলোড করতে অনেক কষ্ট হয়, বাট তোমরা যদি লাইক করো, বাবার কমেন্টস করো, বাবা যদি আমাকে বলো, আমি অবশ্যই কন্টিনিউ ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার আপুরা। শক্তি খাটিয়ে কেন বললাম, কারণ ভয়েস দিতেও এখন অনেক কষ্ট হয়ে যায়, কারণ এত কথা বলতে হয়, নর্মালি তো আমি এত কথা বলি না, বাচ্চার সাথে একটু কথা বললেও আমার অনেক কষ্ট হয়, শ্বাসকষ্ট বেড়ে যায়, তো এই কারণে সেটা বললাম আর কি। আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি দেখার পরে অবশ্যই এটি কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই অবশ্যই 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 কমেন্টস করবে। তোমাদেরকে একটা খুশির কথা বলি, আমার যে ফেসবুক পেজ আছে ওখানে তো আমি সবসময় ভিডিও আপলোড করি, তো ভিউজ সেভাবে হয় না, তারপর আপলোড করি,
কেন যে করি জানতাম না, মাঝখান দিয়ে খুব রাগ উঠেছিল যে কেন আমি ফেসবুকে ভিডিও আপলোড করি, ভিউজ তো সেভাবে হয় না, 10 12টা 20টা 25টা এরকম ভিউজ হয়। তো পরে ভাবলাম আমি যদি ভিডিও আপলোড না করি তাহলে আমার ভিডিওটা অন্য কেউ হয়তো আপলোড করে দিবে, আর তাছাড়া ক্ষতি কী হচ্ছে, আমি তো আবার ইউটিউবে ভিডিওটাই ওখানে আপলোড করতেছি, আমি তো ওখানে কোনো কাজ করতেছি না, তাহলে ছাড়ি না, কী সমস্যা? যেভাবে ইউটিউবে ছাড়ি সেভাবেই আমি ফেসবুকে ছাড়ি ভিডিও, টিকটকেও সেম। টিকটকে যাও ভিউজ আসে কিন্তু ফেসবুকে ভিউজ আসতোই না। তো এইভাবে করে চলতে থাকলো। তারপর ঈদের আগের দিন একটা ভিডিও ছাড়লাম, যেটা ওই যে তোমার এই হাজব্যান্ডকে সারপ্রাইজ দিলাম ওই ভিডিওটা। তো ওই ভিডিওটা ছাড়ার পর না আমার 139টার মতো ভিউজ আসছে। আমি তো অবাক, কী ব্যাপার, ভিউজ কম, এখন থেকে এত ভিউজ আসছে। তারপর আমি অতটা মানে আশ্চর্য হইনি, মাঝে মাঝে কয়েকটা ভিডিও আবার ভিউজ বাড়ে। তো এরপর ভিডিও ছাড়লাম, তো সেই ভিডিওগুলো বুঝছি অনেক ভিউজ আসছে, 250 200 মানে প্রায় 300 মতো, বুঝছো। আমি তো অনেক খুশি, কারণ ফেসবুকে কখনো আমার ভিডিও এত ভিউজ আসে নাই, বুঝছো। লাস্টে গত বছরের আগের বছরে, বুঝছো, একটু ভিউজ বেড়েছিল, তোমার 350 মতো ভিউজ হয়েছিল হাইস্ট, বুঝছো। এরপর আর ভিউজ হয়নি, তাও একটা ভিডিও। কিন্তু এখন মনে করো যে ঈদের পর থেকে আমি যতগুলো ভিডিও ছাড়তেছি, মানে ঈদের দিন থেকে শুরু করে যতগুলো ভিডিও ছেড়েছি সবগুলো ভিডিওতে মাশাআল্লাহ অনেক ভিউজ এসেছে, 200 250 300 এরকম মতো ভিউজ এসেছে, বুঝছো। অনেক খুশি হয়েছে আমি, আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়ায় ভালোবাসায় আমার পেজটা এগিয়ে গেল, আর একটু ভালো ভিউজ হলে হয়তো আমি আমার পেজটাকে মনিটাইজ করতে পারবো, আল্লাহ পাকে ইচ্ছা থাকলে, আর তোমাদের দোয়া এবং সাপোর্ট থাকলে অবশ্যই আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো ইনশাল্লাহ। ফ্রিজে কিছু আলু চপ ছিল আর বেসন ছিল, তাই সেগুলো দিয়ে কিছু আলু চপ আর বেগুন ভেজে নিলাম। বাচ্চারা খাবে, আমি খাবো। এখন না বিকেলবেলা একটু ভাজা পোড়া খাবার খেতে ইচ্ছা করে, মানে একটু ক্রেভিংস বেড়ে গিয়েছে আর কি। তবে সব ধরনের ভাজা পোড়া আবার খেতে ইচ্ছে করে না, যেমন ধরো এখন যেগুলো ভাজতেছি ওগুলো খেতে আমার ইচ্ছা করেনি, কিন্তু কিছু খেতে ইচ্ছে করেছিল তাই ভাজলাম। তবে খাওয়ার পরে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর একটা কথা, আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু ভিউজ আগে থেকে অনেক বেড়ে গেছে। তোমরা যারা সবসময় আমার ভিডিও দেখো তারা হয়তো বা খেয়াল করবে যে আমার ইউটিউব চ্যানেলে এখন আগের মতন 100 150 ভিউজ হয় না, 200 250 এরকম ভিউজ হয়। তো আমার চ্যানেলে ভিউজ বাড়তেছে, বাট আমি অ্যাক্টিভ না, আমি আসলে নন অ্যাক্টিভ। আমাকে অ্যাক্টিভ হওয়া লাগবে, আর অ্যাক্টিভ হতে হলে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। কন্টিনিউ ভিডিও আপলোড করার কোনো বিকল্প নেই। তোমরা কি জানো আমার চ্যানেলের ভিউজ ওয়াচ টাইম ডাউন হয়ে গিয়েছে, এখন আর হালকা সবুজ কালারও নাই। আগে যেমন খুব বেশি হলে গাঢ় সবুজ কালার হতো, তারপরে একটু হালকা হতো, এখন সেটাও নেই, একদম ডাউন হয়ে গেছে। ওয়াচ টাইমও ডাউন, ভিউসও ডাউন। কাজ না করলে যা হয় আর কি। আমাকে সব দিক দিয়ে মেনটেন করে কাজ করতে হবে। এমন না যে আমি ইউটিউব চ্যানেলে কাজ না করলে আমার ঘরের কাজ আমি সব করে ফেলতেছি, এরকম কিন্তু না। আমি দেখেছি যেদিন আমি চ্যানেলে কাজ করি না সেদিনও কোনো লাভ হয় না, যেই লাভ সেই কদু। মানে কাজ করতে করতে আমার দেরি হবেই, রান্না করতে গেলে দেরি হয়ে যাবেই, রাতের বেলা রান্না করে খেতে তো অনেক রাত হয়ে যায়। এটা তো মানে প্রতিদিনকার ঘটনা হয়ে গিয়েছে। আমি চ্যানেলে কাজ করলেও কি না করলেও কি এটা হবেই। সকালবেলা রান্না করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না। আমি দেখেছি আমি নিয়মিত চ্যানেলে কাজ করলে আমার ঘরের কাজকর্ম করা হয়, আমার সবগুলো কাজও করা হয়, আমি অ্যাক্টিভ থাকি, আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি, আমার ভিতরে লেজিনেসটা চলে যায়। কিন্তু আমি যদি ভিডিও আপলোড না করি না, আমি আরও বেশি লেজি হয়ে যাই। এখন তো আমার শরীর অবস্থা আরও খারাপ, এখন তো আমি আরও বেশি লেজি হয়ে গিয়েছি। তো আমাকে চ্যানেলে কাজ করতে হবে, না হলে কোনো উপায় নেই। ভিডিও এডিট করতে গেলে আমার যাতে সমস্যা হয়, কেন জানি না, ভিডিও এডিট করতে গেলে আমার অনেক ঘুম আসে, আমি ভিডিও এডিট করতেই পারি না, এই কারণে আমার দেরিটা হয়ে যায়। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, যখন ভিডিও শুট করি তখনই ভিডিওটা এডিট করে নিতে হবে। যখন ভিডিও শুট করি তখন মনে করো যে ছোটো ছোটো ক্লিপগুলা ভিডিও করি না, তো তখন ভিডিও এডিট করতে সহজ হয়ে যায়, তখন আর আসামি লাগে না, তখন আর ঘুমও আসে না। তো ওই কাজটা আমাকে করতে হবে, ভিডিও শুট করার সঙ্গে সঙ্গে ভিডিওটা এডিট করে নিতে হবে, তাহলে আমরা ভয় দিতে কোনো সমস্যা হবে না, তাহলে আমার কন্টিনিউ ভিডিও আপলোড করা হবে। ইভেন আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবো, কারণ ভয় দিতে গেলে আমার ভিতরে কোনো আসামি বা কোনো ক্লান্তি বোধ হয় না। আমি খুব সহজেই ভয়টা দিতে পারি, যেহেতু আমার মনের কথাগুলো তোমার কাছে বলি, সেক্ষেত্রে আমার খুব বেশি কষ্টও হয় না। এখন থেকে আমি সেটাই করব, ভিডিও করার সঙ্গে সঙ্গে সেটা এডিট করে ফেলবো, তাহলে আর ভিডিও আপলোড করতে আমার কষ্ট হবে না। আর তোমরাও আমাকে আর মিস করবে না, আমাকে সবসময় তোমাদের পাশে পাবে। অনেক কথা জানো, অনেক কথা তোমাদেরকে বলতে ইচ্ছা করে, অনেক কথা মনের ভিতরে লুকিয়ে আছে, কিন্তু বলতে পারছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যায়। সব কথা আসলে এক ভিডিওতে বলা যায় না। প্রতিদিন ভিডিও ছাড়লে তোমার সাথে অনেক কথা শেখাতে পারবো, অনেক কথা বলতে পারবো, মনটাও হালকা হবে, কাজও করতে পারবো, সব কিছুই ভালো হবে, আসলে কোনো কিছুই খারাপ হবে না। ভিডিও ছাড়াটা আমার জন্য অনেক বেশি পজিটিভ একটা ব্যাপার। ভিডিও ছাড়লে আমার সব কিছু ওকে থাকে, ভিডিও না ছাড়লেই মনে করো যে সব কিছু এলোমেলো হয়ে যায়। সেদিন অনেকদিন পরে আমার কলেজ ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম, তো ফোন দেওয়ার পর সাথে অনেকক্ষণ কথা বললাম, প্রায় 1.5 ঘন্টা কথা বললাম, তাও মনে করো যে কথা শেষ হয় না। মানে কারোর সাথে ফোনে কথা বলা শুরু করলে আর শেষ হয় না। ওর সাথে তো কথা বলা হয় না, প্রায় বছরখানেক পরে কথা বলা হলো, এই কারণে হয়তো বা অনেক কথা জমেছিল। ওর একটা ছেলে হয়েছিল, তারপরে একটা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল, আসলে সে বুঝতে পারেনি। সেই বাচ্চাটাও ছেলে হওয়ার 3 4 বছর পরেই কনসিভ করেছিল, তাও অনেক চেষ্টার পরে। তো কনসিভ করার পরে সেই বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে।
তারপরে আবার সে অসুস্থ হয়ে গেছে, তার ওই বাচ্চা নষ্ট হওয়ার কারণে ডিএনসি করার কারণে তার ফুসফুসের সমস্যা হয়েছে। ওই ফুসফুসের ডাক্তার দেখাইছে, ডাক্তার ওষুধ দিছে, সে অনেক দিন বিছানায় শোয়া ছিল, তো অনেক অসুস্থ ছিল। তারপরে সুস্থ হওয়ার পরেও সে কয়েক মাস ট্রাই করেছে। সবাই তো আর আমার মতো না যে পারতেই হবে, করতে হবে, এরকম তো না। তো ও আসলে এত বেশি ডিটারমাইন্ড ছিল না, বাট ওর আগ্রহ ছিল। তারপর যখন দেখে যে বেবি কনসিভ হচ্ছে না, তখন আর সে সেভাবে করে আগ্রহ দেখায় না। তো সেদিন ওর সাথে কথা বলা হলো। তো ওর ভিতরে আগ্রহ আছে, বাট অতটা আগ্রহ নাই। আসলে যারা বেবি পায় না তারা বুঝে একটা বেবির কত মূল্য। হ্যাঁ, আগ্রহ নাই তার মানে এই না যে তার ভিতরে একদমই আগ্রহ নেই, অনেক আগ্রহ আছে, কিন্তু সেটা সবার কাছে প্রকাশ করে না। প্রকাশ করলে তো নিজের কাছে খারাপ লাগে, তাই না? তো যাদের বেবি আছে ওরা আসলে বুঝতে পারে না, যাদের বেবি নেই তারা বুঝতে পারে যে একটা বাচ্চা হাগ আর কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। সেই বাচ্চা যদি কেউ নষ্ট করতে চায় বা সেই বাচ্চা যদি নষ্ট করার কথা কেউ বলে, তাহলে সেটার থেকে বড় পাপী, সেটার থেকে বড় গুনাহগার আর কোনো কিছুই হতে পারে না। টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় জানো, কিন্তু সুখ পাওয়া যায় না। টাকা দিয়ে সব কিছু পাওয়া যায়, সন্তান পাওয়া যায় না। একটা জিনিস সবসময় মনে রাখবা, সন্তান হচ্ছে তোমার সম্পদ, সম্পত্তি না। ওরা তোমাকে আজীবন ভালোবাসবে, আজীবন তোমার পাশে থাকবে। তোমার সাথে অন্যায় করলেও তোমার কথা ওরা মনে রাখবে। জীবনের কোনো না কোনো পর্যায়ে ওরা তোমাকে স্মরণ করবেই। তোমার মৃত্যুর পরও তোমার সন্তান তোমার খেয়াল রাখবে, তোমাকে স্মরণ করবে। অন্যকে কিন্তু তোমাকে স্মরণ করবে না, একমাত্র সন্তানটাই করবে। আর তোমার যদি লাক ভালো হয় তাহলে তুমি তোমার সন্তানের সঙ্গ সবসময়ই পাবে। আমার কাছে জানো কেন জানি মনে হয় যে আমার যে এখন এত বেশি কষ্ট হচ্ছে না, এমন একটা সময় আসবে যে আমি অনেক বেশি সুখে থাকবো, অনেক বেশি শান্তিতে থাকবো। তার মূল কারণ হবে আমার সন্তান। এখন যেমন সন্তানের কারণে আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক কিছু সহ্য করতে হচ্ছে, অনেক কথা শুনতে হচ্ছে, ঠিক ওই সময়টা সন্তানের কারণেই আমি অনেক বেশি ভালো থাকবো, সুখে থাকবো। আমার কাছে এরকম মনে হচ্ছে। যারা আমার কথা শুনে, যারা আমার দুঃখটা ফিল করে, ওরা আমাকে সবসময় কথাই বলে, দেখো তোমার বাচ্চারা তোমাকে দেখবে, তোমার বাচ্চারা তোমার খেয়াল রাখবে, সবসময় কথাটা বলে। আমারও না মনের ভিতর থেকে সে বিশ্বাসটা আসে যে আমার বাচ্চারা আমাকে দেখবে। ছেলেকে পড়াচ্ছি, ওর বাংলা পরীক্ষা, মানে আমার আর রেস্ট নেই, বুঝছো? স্কুল থেকে আসার পরে ওকে পড়াতে হয়, শুধু কি ওকে সায়রাকেও পড়াতে হয়। রান্নাবান্না শেষ করে তারপর ওদেরকে পড়াতে হয়। ওদেরকে অবশ্য রান্না করার আগে পড়াতে বসাই, ওদেরকে পড়া দিয়ে তারপর আমি রান্না করতে যাই। আমি কিচেনে গেলে ওরা একটুও পড়ে না, দুষ্টামি করে, ভাই বোন মিলে দুষ্টামি করে। ওদেরকে পড়াতে অনেক কষ্ট হয়ে যায়। আমি সামনে থাকলে এই সমস্যাটা হয় না, দূরে গেলেই সমস্যাটা হয়। তাই চেষ্টা করি সব কাজ সেরে তারপর ওদেরকে নিয়ে পড়তে বসানোর। যদিও সেটা সম্ভব হয় না, কারণ সব কাজ শেষ করতে গেলে অনেক সময় লেগে যায়। তাই আগে ওদেরকে পড়তে বসাই, কী করার আছে বলো। এই পড়তে পড়তে অনেক সময় রাত হয়ে যায়, ভাত খেতেও দেরি হয়ে যায়, বাবুরা বেশি চেঁচিয়ে শুরু করে দেয়। কিছুই করার নেই, পরীক্ষার পর আগে কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া। আজ এইটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।